বাংলায় কিছু করতে চান আপনারা, এখানে রাইট ক্লিক করে এই ট্রান্সলেট টু বাংলা, এই ট্রান্সলেট টু বাংলা করলেই দেখবেন সব জায়গায় বাংলা চলে যায়, সব জায়গায় বাংলা চলে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার, আপনারা দেখছেন বিডিই রিটার্ন ট্যাক্স অ্যান্ড গভর্নমেন্ট নোটিশ ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে জানবো কিভাবে আয়কর রিটার্নে স্যালারি, ইনকাম অ্যান্ড কৃষি আয় ঠিকভাবে দেখাতে হয়, আর এতে কোন কোন ছাড় বা রিবেট পাওয়া যায়। চলুন বিস্তারিত দেখে নেই। আমরা প্রথমে যে কোনো একটা ব্রাউজার থেকে etaxnba.gov.bd এই সাইট থেকে আমরা এখানে এসেছি। এখান থেকে ই রিটার্ন পোর্টাল, এই পোর্টালে এই অপশনে ক্লিক করব। আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড, আমার ক্লায়েন্ট সে রেজিস্টার্ড করেছেন অলরেডি, তাই আমি এই অপশনে প্রবেশ করব। দেন আমি ক্লায়েন্টের টিন নাম্বার দেব 7875762 and পাসওয়ার্ড দেব। দেন ক্যাপচা পূরণ করব। দেন সাইন ইন করব। আমি আমার ক্লায়েন্টের অ্যাকাউন্টে চলে এসেছি। ই রিটার্ন, ওয়েলকাম টু ই রিটার্ন, দেশের সমৃদ্ধির অংশ হয়ে উঠুন। এখান থেকে আমরা যাব রেগুলার ই রিটার্নে। এখানে দেখতেছি অ্যাসেসমেন্ট ইনফরমেশনে রিটার্ন স্কিমে সেলফ এটা অটোমেটিক থাকবে। অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26, ইনকাম ইয়ার 1 জুলাই 2024 থেকে 30 জুন 2025 পর্যন্ত যে আয়টা হয়েছে ওই আয়টা এখানে ইনফরমেশন আয় পেয়ে হয়েছে। রেসিডেন্ট স্ট্যাটাস, রেসিডেন্ট বাংলাদেশে, যেহেতু বাংলাদেশে বসবাস, বাইরে বসত করছিলে নন রেসিডেন্ট, এটা এখনও কাজ হয় না, হচ্ছে না। ট্যাক্স এক্সামটেড ইনকাম, ফুললি কোনো ট্যাক্স এক্সামটেড ইনকাম আছে কি নাই, না আমাদের ক্লায়েন্টের নাই। তো আমি যেহেতু বেতন এবং কৃষির উপর এই ভিডিওটা তৈরি করব, তাই আমার ক্লায়েন্ট একজন পিটিভির এমপ্লয়ার, তাই ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট যেহেতু প্রতিটা এমপ্লয়মেন্টের একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেখান থেকে টিডিএস কাটা হয় এবং বিভিন্ন চার্জ কাটা হয় এবং তাকে বাৎসরিক একটা মুনাফা দেওয়া হয়, তাই ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট এটা টিক দিতে হবে। আর আমি দিচ্ছি হচ্ছে এগ্রিকালচারে, ইনকাম ফ্রম এগ্রিকালচার, দেন 7 কন্টিনিউ। আমি লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম থেকে, যেটা আমার ক্লায়েন্টের এইগুলোর কোনোটাইতে উনি বসবাস করেন না, উনি এগুলোর বাইরে আছেন, এনি আদার এরিয়া, এখানে আমি সিলেক্ট করলাম। ট্যাক্স রিবেট ইয়েস ক্লেম করলাম। IT10B রিকোয়ারমেন্টে নো দিলাম, অর্থাৎ তার 50 লাখ টাকার নিচে সম্পদ রয়েছে, আর এই বাকিগুলো সব নো থাকলো। আর IT10B এখানে ম্যান্ডেটরি নয়, তবু ইয়েস দিলাম। পরবর্তী আমি দেখব কন্টিনিউ। তো তার ইনকাম হচ্ছে, উনি
এমপ্লয়মেন্ট টাইপ, যেহেতু সরকারি অর্গানাইজেশন কিন্তু আইবাস প্লাস প্লাসে হয় না, তার বেতন গভর্নমেন্ট পে স্কেলে হয় কিন্তু আইবাস প্লাস প্লাসে নয়, নট থ্রু আইবাস প্লাস প্লাস। তাই আমি এটা সিলেক্ট করলাম, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। তারপর তার বেসিক 12 মাসের এই বেসিকটা আসছে, এবং হাউস রেন্ট এটা আসছে, মেডিকেল আসছে এটা 12 মাসের, নিউ ইয়ার অ্যালাউন্স যে নববর্ষ ভাতা 20% তার এটা আসছে, ফেস্টিভ্যাল অ্যালাউন্স অর্থাৎ 2টা ঈদের বোনাস আসছে এটা, ড্যানেস আর স্পেশাল বেনিফিট, স্পেশাল যে বিশেষ সুবিধা যে দেওয়া হয়েছিল 5%, এটার জন্য তার এই টাকাটা আসছে। দেন এডুকেশন অ্যালাউন্স এক সন্তানের জন্য 500 টাকা করে 6000 টাকা। জিপিএফ যেহেতু পিডিবিতে চাকরি করেন ওনার জিপিএফ রয়েছে, জিপিএফ ইন্টারেস্ট পেয়েছে 31,018 টাকা। তার ওভার টাইম আছে, ওভার টাইমে এইটা এই অ্যামাউন্টটা আসছে। টিফিন অ্যালাউন্স এটা, ওয়াশিং অ্যালাউন্স, দেন এনি আদার অ্যালাউন্স মেনশন ইন পে স্কেল সিস্টেমে তার আদার কোনো ভাতা পায় তাহলে সেটা এখানে উল্লেখ করতে হবে। তো আমার ক্লায়েন্টের পাওয়ার হাউস অ্যালাউন্স রয়েছে এত টাকা, তারপরে শিফট অ্যালাউন্স আছে এই টাকা, আদার ইফ এনি আরও যদি অন্য কিছু থেকে থাকে পে স্কেলে নয় সেটা, তাহলে তার রয়েছে ইলেকট্রিসিটি ভাতায়, কিন্তু এটা ভাতায় কিন্তু এটা আবার তার পে স্কেল অনুযায়ী নয়। তাই সেই এই জন্যে আদারে এই ঘরটায় পড়ে আমি এন্ট্রি দিয়েছি অ্যামাউন্ট এটা। আরও যদি আরও অনেকের অনেকটা থাকতে পারে, এরিয়া পে থাকতে পারে, অ্যাপয়েন্টমেন্ট পে, বেস্ট ম্যান অ্যালাউন্স, চার্জ অ্যালাউন্স, চৌকি অ্যালাউন্স, কম্পেনসারি অ্যালাউন্স, কনভেনিয়েন্স অ্যালাউন্স, কুক অ্যালাউন্স, ডেইলি অ্যালাউন্স, ডিফেন্স সার্ভিস অ্যালাউন্স, ডিফেন্সে যারা চাকরি করে, ডিপুটেশন অ্যালাউন্স, ডিপুটেশনে যারা থাকে তাদের জন্য, ডিস্টারবেন্স অ্যালাউন্স, অ্যালাউন্স ফর সাপোর্ট স্টাফ, প্লেইং পে, ফরেন অ্যালাউন্স, বিদেশে যারা থাকে এর জন্য ফরেন অ্যালাউন্স, গ্র্যাচুইটি যারা গ্র্যাচুইটি পায়, গুড কন্ডাক্ট পে, হ্যাজার্ড জব অ্যালাউন্স, haircut allowance, heel allowance, honorarium, judicial allowance, medical allowance, mobile and other retirement benefit, personal pay, residential telephone, ration allowance, refreshment allowance, rest and recreation allowance, retirement retire allowance, special pay, SSG pay, security allowance, TADA conveyance not expended, transport maintenance allowance, training allowance, travel allowance, এই ট্রেনিং অ্যালাউন্সে অনেকে থাকে এটা সে সেখানে দেবে, ইউনিফর্ম অ্যালাউন্স পেলে এখানে দিতে হবে, or things pay, subsidy and interest on house building loan, তারপরে ল্যাম্পগার্ড, লিভ এনক্যাশমেন্ট, এনি আদার অ্যালাউন্স মেনশন ইন পে স্কেল, যেটা আমি এখানে উল্লেখ করেছি। যেটা আসবে সেখানে ক্লিক করে এন্ট্রিগুলো দিতে হবে। দেন আমি 7 কন্টিনিউ যাচ্ছি। দেন ফাইন্যান্সিয়াল, এই জায়গায় সবারই থাকে, সবার একটা ব্যাংকে কি থাকে অ্যাকাউন্ট থাকে, তাই এই জায়গায় এন্ট্রি দিতে হয়। আমি যেহেতু বেতন এবং ইনকাম ফ্রম এগ্রিকালচার কৃষিখাত থেকে আয় দেখাবো, তাই এখানে আমি প্রবেশ করছি। আমার ক্লায়েন্টের সেই কাল্টিভেশন অর্থাৎ কৃষিকাজ থেকে পেডি উৎপাদন করে সে, টোটাল কাল্টিভেশন এরিয়া সে 150 একর, 150 একর বলতে দুঃখিত 150 150 ডেসিমেল
একর দিলেও হবে কি ডেসিমেলের জায়গায়, তাহলে 150 ডেসিমেল, 150%। পার্টিকুলার অফ প্রোডাক্টস, তাহলে এখানে কাল্টিভেশন অফ পেডি, আমি যেহেতু পেডি তাই পেডি দিচ্ছি, ধান চাষ করা। মেনটেন বুকস অফ অ্যাকাউন্টস না, সে কোনো মেনটেন বুক অ্যাকাউন্ট মেনটেন করে না। সেল প্রোডাক্ট, তার বছরে 2বার শস্য উৎপাদন করে, অর্থাৎ ধান উৎপাদন করে, সে বছরে বিক্রি করে 1,20,000। কস্ট অফ প্রোডাক্ট, সে এই চাষাবাদ করছে, কীরকম তার খরচ হয়েছে সেই কস্টিংটা এখানে ইনপুট দিতে হবে। এখানে আবার 60%-এর বেশি ইনপুট করা যাবে না, তাহলে নেবে না এই জায়গায়। 60%-এর বেশি ইনপুট করি, যেমন 60% যদি 70,000 দেই, দেখি নেয় কি না, নেট ইনকাম এটা এর মধ্যে আছে 70, 80 যদি দেই আমি, 80,000 নিচ্ছে না, এই যে 60% সেল প্রোডাক্ট রেসর, এর বেশি নেবে না। তাই এখানে আমি 60,000 টাকা দিচ্ছি, 50% দিচ্ছি। আদার অ্যালাউন্স ডিডাকশন, দেখ অন্য কোনো অ্যালাউন্স ডিডাকশন নাই। তো নেট ইনকাম, তার এই 60,000 টাকা খরচার পরে তার ইনকাম হলো 60,000 টাকা। তো আমি এখন 7 কন্টিনিউ যাচ্ছি। এখানে রিবেটের ঘর থাকতে, রিবেটের ঘর তার আমার এমপ্লয়ারের জিপিএফ আছে, তো জিপিএফে অ্যাকাউন্ট নাম্বার এবং তার বাৎসরিক কত চাঁদা দেয় জিপিএফে, সেই চাঁদাটা। তারপরে তার ওই যে অ্যাপ্রুভড বেনেভোলেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম সে দেয়, গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম সে দেয় না, যে কন্ট্রিবিউশন অফ বেনেভোলেন্ট ফান্ড সে বছরে 1,800 টাকা প্রদান করে, এখান থেকে সে রিবেট পাবে। দেন আমি যদি সেভ অ্যান্ড কন্টিনিউ চলে যাই, তাহলে একটু এক্সপেন্ডিচার, অর্থাৎ ওই বছরে খরচের একটু হারটা আপনি যদি চান যে IT10B ইজ নট ম্যান্ডেটরি, এনার জন্য ম্যান্ডেটরি নয়, কিন্তু যদি চান তাহলে ইয়েস করে আপনি আলাদা আলাদাভাবে খরচটা দেখাই দিতে পারবেন। তো যেহেতু প্রয়োজন নাই তাই এটা নো দিয়ে দিলাম। এখানে তাদের মান্থলি বাৎসরিক খরচ 3,70,000, 3,70,000 অল এক্সপেন্স সব মিলে খরচটা। 7 কন্টিনিউ আমি যাচ্ছি। দেন অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস, হ্যাঁ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিসের ঘরে যদি আমি যাই, তাহলে সেখানে তার জমি আছে, অর্থাৎ নন এগ্রিকালচার প্রপার্টি, তার জমিন আছে, সে ক্রয় করছে 3 শতক জমিন 1,20,000 টাকা দিয়ে। তারপরে আরও একটা জমিন আছে যে এগ্রিকালচার প্রপার্টি, যে কৃষি জমিন আছে 30%, সেটা কিনছে এটা 1,10,000 টাকা দিয়ে। তারপর তার প্রভিডেন্ট ফান্ড আছে, জিপিএফ আছে, জিপিএফে তার এই টাকাটা আছে। তারপরে তো গোল্ড আছে, আমরা গোল্ডের ঘরে এগুলো তুলে দেবো। ফার্নিচারের হলে এই ফার্নিচারের আজও অ্যাড করা মন চাই অ্যাড করবো এবং এখানে বসাই দেবো সব, ব্যাস। তার আমার ক্লায়েন্টে অবশ্য কোনো ঋণ নেই, তাই এই লায়াবিলিটিস আউটসাইড বিজনেস, তাই আমি তার এখানে কিছু দিতে পারিনি। তবে আপনাদের যদি কারো ঋণ থাকে তাহলে যে বোরিং ফ্রম ব্যাংক অর আদার এফআই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, অর্থাৎ কোনো ব্যাংক থেকে যদি লোন করে থাকেন তাহলে এই ঘরে টিক দিয়ে আপনাকে ডাটাগুলো দিতে হবে। এখানে নাম দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দিতে, কী পারপাসে দিচ্ছে এবং অ্যামাউন্টটা বসাইতে হবে। আনসিকিউর লোন আপনি যদি করে থাকেন তাহলে সেখানে এখানে লেন্ডারের নাম, কার কাছ থেকে নিচ্ছে তার নাম, তার টিন নাম্বার, কি পারপাস এবং অ্যামাউন্ট। দুঃখিত। আদার লোন অর অ্যাডভান্স অর ওভারড্রাফট,
অন্যান্য লোন যদি করে থাকেন অপড্রাফটের মাধ্যমে। যদি কোনো লস হয়ে থাকে আর্থিক বছরে, ক্ষতি হয়ে থাকে অথবা অন্য ব্যয় হয়ে থাকে, সেখানে পার্টিকুলার লিখে দিতে হবে। এখানে লিখে দিয়ে কী পারপাস, যেমন এখানে ক্ষতি আমি রেভিনিউ পারপাসে যদি দেই, আমার ক্লায়েন্টের রেভিনিউ পারপাসে বছরে 380 টাকা হয়, তো এখানে দিলাম। আর লস, আরও কিছু লস হয় বিভিন্নভাবে, বিভিন্ন ডিফারেন্ট কাইন্ড অফ লস থাকতে আছে। এখানে আমি 2000 টাকা বসাই দিলাম। গিফট ডোনেশন, যদি কোথাও কাউকে আপনি গিফট দিয়ে থাকেন তাহলে এই ঘর টিক দিয়ে পার্টিকুলার এগুলা অ্যাড করতে হবে। সোর্স অফ ফান্ড, আমার ক্লায়েন্টের ইনকাম শোন ইন দ্য রিটার্নে 3,95,363 টাকা। এখানে ইনকামের ফ্রি ইনকাম হচ্ছে, অর্থাৎ ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম হচ্ছে 5,68,040 টাকা। আর যদি কারোর কাছ থেকে রিসিপ্ট নিয়ে থাকেন, গিফট নেন যদি, তাহলে এই ঘরে আদার রিসিপ্টে দিতে হবে। আর একটা কথা বলে রাখি, যদি কেউ প্রথম এই রিটার্ন দিয়ে থাকেন তাহলে এই রিসিপ্টের ঘরে পূর্বের আয় পার্টিকুলার লিখে দিয়ে কোথায় থেকে হচ্ছে রেফারেন্স দেবেন, চাকরি পাইয়ে, তারপরে অ্যামাউন্ট বসাই দেবেন কত লাখ। অথবা গিফটের টাকা, গিফটের ফার্নিচার বা অন্যান্য স্বর্ণ অলংকার যদি অ্যামাউন্ট টাকা বসাইতে চান, সেই টাকাটা এখানে এসে এন্ট্রি দেবেন, তাহলে আর জিরো হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে। আমার ক্লায়েন্টের এটা গত বছর ছিল, তার যেহেতু লায়াবিলিটি নাই তাই যে জিরো, কোনো ঋণ নেই। চেঞ্জলট এত আউটফ্লো দাঁড়াইছে, এটা যেহেতু সঠিকভাবে আমি তা দেন একটু হাইপোথেটিক্যাল এন্ট্রি সব দিয়ে দিছি, তাই এখানে ডিফারেন্স দাঁড়াচ্ছে 6,14,000 টাকা। যদি সঠিকভাবে দেওয়া হতো তাহলে এত কখনো দাঁড়াইতো না, লামসাম কিছু ডিফারেন্স দাঁড়াইতো। সে তার ব্যাংকের কোনো ইনফরমেশন দেওয়া হয়নি, এই জন্য ব্যাংকের টাকা আছে সেটা এখানে ব্যাংকে চলে যাবে, হাতে থাকতে পারে, হাতে রয়েছে সেখানে যাবে। তো এখানে ম্যান্ডেটরি হচ্ছে এখানে হচ্ছে আপনার এটা জিরো করতে হবে, মাস্ট বি জিরো করতে হবে। তো জিরো করা যাবে বিভিন্নভাবে, আমি জাস্ট দেখাচ্ছি, ব্যাংকে কিছু দিয়ে অথবা হাতে কিছু রেখে জিরো করতে হবে। এই যে ক্যাশ ইন হ্যান্ড, এই নোটস অফ কারেন্সি, এখানে ব্যাংকের টাকা দিলে এখানে দিতে হবে। যে ব্যাংকে এখানে যদি কোথাও ব্যাংকের এন্ট্রি দেওয়া থাকে তাহলে এই জায়গায় ব্যাংকের অ্যাড হয়ে আসবে। তারপরে ক্যাশ ইন হ্যান্ডে আপনি যত টাকা থাকবে সেটা বসাই দেবেন। যেহেতু আমি তার এটা প্রপার এখনও করতেছি না, আপনাদের বোঝানোর খাতিরে দেখাচ্ছি। সো আমরা এখন যেহেতু এটা পাইলাম, আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ যাব। নেটের সমস্যার কারণে সময় নিচ্ছে। নেট আছে কিন্তু সাইটে কোনো সমস্যা হচ্ছে এনবিআর সাইটে। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে ট্যাক্সের ঘরটা আসবে, অর্থাৎ এই যে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট এই ঘরটা আসবে। তো সেখানে যদি ট্যাক্স কিছু থেকে থাকে তাহলে এই জায়গায় আসবে, তখন ক্লেম করে ট্যাক্সটা পরিশোধ করতে হবে, ক্লেম করে। তারপরে যে প্রসিড টু অনলাইন রিটার্ন, এখানে চাপ দিলে প্রসিড হয়ে যাবে এবং পরে পরে পাতায় যা কি সাবমিট দিতে হবে। এই যে রিটার্ন ভিউ, এনে রিটার্ন ভিউ আসবে।
তো আপনারা যদি সুন্দরভাবে একবার না পেলে একাধিকবার দেখে আপনারা এটা রিটার্নটি সাবমিট করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনার উপকারে এসেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করুন, আর নতুন নতুন ট্যাক্স ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে। বিডি ই রিটার্ন ট্যাক্স অ্যান্ড গভ নোটিশের পক্ষ থেকে। দুঃখিত, আমি ভুলে গেছিলাম যে বাংলায় যে শিখুন কথাটা আমি উল্লেখ করেছি। বাংলায় যে করতে চান আপনারা, এখানে রাইট ক্লিক করে এই ট্রান্সলেট টু বাংলা, এই ট্রান্সলেট টু বাংলা করলেই দেখবেন সব জায়গায় বাংলা চলে আসছে, সব জায়গায় বাংলা চলে আসছে। তাই যেখানে ধরবে না যে বাংলা চলে আসছে, আপনি বাংলা সুন্দর করে ভালো করে পড়ে দেখে আপনারা ইনপুট দেবেন। এই দেখেন বাংলা সব বাংলা চলে আসছে, দেখেন এই যে বাংলা। এভাবে আপনারা কাজ করবেন, কিন্তু বাংলায় আপনি ইনপুট দিতে পারবেন না কখনো। শুধু বোঝার জন্য আপনি এটা ট্রান্সলেট করে করতে হবে। আর যখন আপনি বোঝানো শেষ হলো, তখন আবার ইংলিশে ডেডিকেটেড ল্যাঙ্গুয়েজ আপনি ইংলিশে ট্রান্সফার করে তারপরে আপনাকে ইনপুট দিতে হবে, নইলে বাংলায় ইনপুট নেবে না। ওকে, ধন্যবাদ।